কাছে এই বলগুলো এখন আর ভয়ঙ্কর কিছু লাগতো না। তবে তারা তো জানতোই না যে ভবিষ্যতে এই বলগুলো তাদের জন্য কি বিপদ ডেকে আনতে চলেছে। এখন আমরা ইয়ংজুং নামক একজন ছেলেকে দেখতে পাই, যে কিনা বাস থেকে নেমে সরাসরি চলে যায় ক্যাফেতে এবং সেখানে গিয়ে গেম খেলতে শুরু করে। সেখানে তারই দুই ক্লাসমেট আসে এবং তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। তবে ইয়ংজুনের এই ব্যাপারে কোনো ইন্টারেস্টই ছিল না, কেননা সে তার ক্লাসের টপার ছিল, আর এই কারণেই পড়াশোনা বাদে আর কোনো কিছুতেই তার কোনো ইন্টারেস্ট ছিল না। অন্যদিকে আমরা একটি আর্মি ক্যাম্প দেখতে পাই, যেখানে একটি বড় গোলাকৃতির ওই পার্পল কালারের বলকে ঘিরে আর্মিরা দাঁড়িয়েছিল। এটাই পৃথিবীতে পড়া প্রথম পার্পল বল ছিল। তাদের মনে হয় যে এর ভেতর কিছু একটা নড়ছে, যে কারণে কমান্ডার সেখানে একটি ব্লাস্ট করায়, যার ফলে সেখান থেকে বের হয়ে আসে বেগুনি কালারের রশ্মি এবং ভেসে আসে মনস্টারের গর্জন। তখনই দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা সঞ্জুনি স্কুলের 3rd গ্রেডের ক্লাস দেখতে পাই। এই স্টুডেন্টরাই সম্প্রতি বিভিন্ন কলেজে অ্যাডমিশন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখানে ক্লাস টিচার তাদেরকে বিগত পরীক্ষার রেজাল্ট দিচ্ছিল। এরই মধ্যে তাকে ইমার্জেন্সি মিটিং এর জন্য ডেকে নেওয়া হয়, যেখান থেকে আসার পর টিচার তাদের সকলের উদ্দেশ্যে বলে যে এই বছর আর তাদের কলেজের অ্যাডমিশন পরীক্ষা হবে না, সেটা আগামী বছর হবে। যেহেতু এই বছর ওই পার্পল বল নিয়ে অনেক বেশি রিস্ক রয়েছে, তাই তাদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়া হবে, আর এর বদলে তাদেরকে এক্সট্রা পয়েন্টও দেওয়া হবে যখন তারা কলেজে অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিবে। সকলে এই কথা শুনে হতাশ হওয়ার সাথে সাথে অনেক বেশি টেনশনেও পড়ে যায়, কেননা এখন পড়াশোনার পাশাপাশি তাদের মিলিটারি ট্রেনিংও গ্রহণ করতে হবে। এখন টিচার বাইরে যাওয়ার আগে তাদেরকে একটি অ্যাডমিশন ফর্ম দেয়, যেখানে তাদের বাবা মায়ের স্বাক্ষরের প্রয়োজন। আর এরপর টিচার বাইরে গিয়েই অনেক বেশি ঘাবড়ে যায়। আমরা বুঝতে পারি যে ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছিল ঠিক ততটা সহজ নয়। এখানে নিশ্চয়ই কিছু না কিছু লুকানো রয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে আর্মির লোকেরা চলে আসে, যেখানে মিলিটারি অফিসার সৈয়নও ছিল, যাকে কিনা আমরা একটু আগেই ওই কমান্ডারের সাথে আর্মি ক্যাম্পে দেখেছিলাম। এখানে সব বাচ্চারা মিলিটারি লোকেদেরকে দেখে অনেক ঘাবড়ে যায়। যাই হোক, এখন ওই রাতে বাড়ি ফিরে সকল স্টুডেন্টরা বাবা মার কাছ থেকে ওই ফর্মে সাইন করিয়ে নেয়, যেখানে জিনহা নামক একজন স্টুডেন্ট কিছুতেই এই আর্মি ট্রেনিং নিতে চাচ্ছিল না, কিন্তু তার মা তাকে জোর করে ট্রেনিং নেওয়ার জন্য পাঠিয়ে দেয়। এখন পরদিনই সকল স্টুডেন্টরা কাপড় চোপড় নিয়ে স্কুলে পৌঁছে যায়, কেননা এখন থেকে এখানে থেকেই তাদের ট্রেনিং করতে হবে। ক্লাসে সৈয়ুন আসে এবং সকলকে উদ্দেশ্য করে বলে যে আজ থেকে সেই তাদের লিডার। সেখানে বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন দায়িত্ব দিয়ে দেয়, যেমন ক্লাস মনিটরকে সিনিয়র ট্রেনি বানিয়ে দেয় এবং সং নামক আরেকজন ছেলেকে সকলের ভিডিও করার দায়িত্ব দেয়। আর এরপর ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা রুমে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে সকলে এই ব্যাপারটা নিয়ে খুশি ছিল যে তারা সকলে এক্সট্রা পয়েন্ট পাবে এই মিলিটারি ট্রেনিং এর মাধ্যমে। এটা তাদের কাছে কোনো পিকনিকের থেকে কোনো অংশে কম ছিল না। তবে তাদের এই খুশি বেশিক্ষণ টেকে না। আর্মি অফিসাররা এসে যখন দেখে যে তারা মেকআপ টেকআপ নিয়ে বসে আছে, তখন সে তাদেরকে প্রচুর বকাঝকা করে এবং সকল মেকআপের আইটেম বাইরে ফেলে দিয়ে তাদেরকে বাইরে নিয়ে আসা হয় এবং সকলের হাতে রাইফেল ধরিয়ে দেওয়া হয়। প্রথমে তো তারা সকলে ব্যাপারটাকে মজার সাথে নেয়, তবে সৈয়ন এসে তাদের সকলকে বকাঝকা করে এবং তাদেরকে রুলস এবং রেগুলেশনের ব্যাপারে সিরিয়াস হতে বলে। আর এরপর শুরু হয় হাড় ফাটানো ট্রেনিং। প্রথম দিনের ট্রেনিং এই তারা সকলে অনেক ক্লান্ত হয়ে যায়। কিছু কিছু স্টুডেন্টদের তো এই ট্রেনিং ভালো লাগছিল, অন্যদিকে এমন কিছু স্টুডেন্টরা ছিল যারা কিনা বাড়ি যেতে চাইছিল। এখন যদিও এখানে মোবাইল আনা অ্যালাউড ছিল না, তবুও জিনহা লুকিয়ে নিজের কাছে ফোন রেখে দিয়েছিল। সে এখানে সবাইকে একটা ভিডিও দেখায়, যেখানে আর্মির লোকেরা বিভিন্ন হিংস্র পশুদেরকে মেরে ফেলছে বিনা কারণেই। এটা দেখে মোটু বলে যে এমনটি তো তখনই হয় যখন পৃথিবীতে কোনো ভাইরাস ছড়িয়ে পড়ে, আর এই কারণেই হিংস্র প্রাণীদেরকে মেরে ফেলা হয়, যাতে করে তারা ভাইরাসে আক্রান্ত হয়ে সবার মধ্যে ভাইরাস ছড়িয়ে দিতে না পারে। এখন এই ব্যাপারটাকে মজার ছলে নিয়ে সকলে মজা করতে থাকে, যার আওয়াজে ইয়ংহুনের পড়াশোনায় অনেক ডিস্টার্ব হচ্ছিল। তাই তো সে বাইরে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সৈয়ন সেখানে আসে এবং তাকে আটকে নেয়। তখন ইয়ংহুন তাকে বলে দেয় যে জিনহার কাছে মোবাইল আছে, যা শোনার সাথে সাথে সৈয়ন জিনহার উপর ভীষণ রেগে যায়। এখানে ইয়ংহুন এবং জিনহার মধ্যে প্রথম থেকেই শত্রুতা ছিল, যার ফলে জিনহা ইয়ংহুনের উপর ভীষণ রেগে যায় এবং তাকে মারার জন্য পেছন পেছন চলে যায়। তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়, যেখানে সং তাদেরকে আটকানোর চেষ্টা করছিল। এরই মধ্যে হঠাৎ করে সেখানে একটি পার্পল বল এসে পড়ে এবং দেখতে দেখতেই তার মধ্য থেকে একটি বড় মনস্টার বের হয়ে আসে, যে কিনা সাথে সাথে ইয়ংহুনকে সেখানেই খেয়ে ফেলে। আর এরপর সে সংকে আক্রমণ করতেই যাচ্ছিল, ঠিক তখনই সৈয়ন সেখানে চলে আসে
এবং তাদেরকে বাঁচিয়ে ভেতরে নিয়ে আসে এবং আমরা দেখতে পাই ওই মনস্টারটি আবারও ওই বলে পরিণত হয়ে যায়। যখন এই ব্যাপারে তাদের ক্লাস টিচার মিস পার্ক জানতে পারে তখনই সে অনেক ঘাবড়ে যায়। সোয়ুন তাকে বুঝিয়ে বলে যে এই ব্যাপারটাকে অন্যান্য স্টুডেন্টদের কাছ থেকে তাদেরকে লুকিয়ে রাখতে হবে, তা না হলে সকলে ভয় পেয়ে যাবে। তাই তো মিস পার্ক সং এবং জিনহার সাথে কথা বলে এবং তাদেরকে বুঝিয়ে বলে যে তারা যেন বাকি স্টুডেন্টদের বলে যে ইয়ংহুন বাড়িতে চলে গিয়েছে, তাকে যে মনস্টার খেয়ে ফেলেছে এই ব্যাপারটা তারা যেন ভুল অক্ষরেও কাউকে না বলে। আর তখনই আমরা সোয়ুনকে দেখতে পাই যে কিনা ওই দিনের মিলিটারি বেসের কথা ভেবে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কেননা প্রথম যখন ওই মনস্টার তাদের সামনে বের হয়ে এসেছিল তখন তার অনেক সাথীকেই তার সামনেই মরে যেতে হয়েছিল, আর এই ব্যাপারটা ভেবে সে এখনো অনেক কষ্ট পায়। এখন পরদিন যখন মিস পার্ক আবারও স্কুলে আসছিল তখন সে নিউজের মাধ্যমে জানতে পারে যে গত রাতে পুরো পৃথিবীতে মোট 30টা পার্পেল বল পড়েছিল, যে ব্যাপারটা কমান্ডার জানার পর দ্রুত স্টুডেন্টদের ট্রেনিং দিয়ে তাদেরকে প্রস্তুত করতে বলে, তা না হলে ওই মনস্টারের সাথে তারা লড়াইয়ে পেরে উঠবে না। স্টুডেন্টদেরও এই বলগুলো পড়ার ব্যাপারে জানানো হয়, তবে তারা তো জানতোই না যে এই বলের মধ্যে ছিল ভয়ঙ্কর মনস্টার। এখন ট্রেনিং শুরু হয়ে যায় এবং সকল স্টুডেন্টরা কষ্ট করে হলেও মন দিয়ে ট্রেনিং করতে থাকে। এভাবেই দিন চলতে থাকে। হঠাৎই এক রাতে সং দেখতে পায় তার সামনে জিনহা দাঁড়িয়ে আছে। জিনহার মনে হচ্ছিল যে সং হয়তো বা ইয়নহুর ব্যাপারে সকলকে বলে দিবে, আর এই কারণেই সে তাকে মেরে ফেলার চেষ্টা করে। সং তার কাছ থেকে পালাতে পালাতে ওই মনস্টারের সামনে চলে আসে। যখনই ওই মনস্টার তাকে মেরে ফেলতে যাবে ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটি তার একটি ভয়ঙ্কর স্বপ্ন ছিল মাত্র। এখন পরদিন সোয়ুন ক্লাসে গান অ্যাসেম্বল করানো শেখায়, যেখানে সব স্টুডেন্টরা তো খুব দ্রুততার সাথেই এই কাজটি শিখে নেয়, তবে হ্যারি নামক একজন স্টুডেন্ট কিছুতেই এই কাজটি করতে পারছিল না, যে কারণে সকল স্টুডেন্টরা তার প্রতি হতাশ হয়ে যায়। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, হ্যারি তবুও এই কাজটি করতে পারে না, যার ফলে সকলে তার উপর ভীষণ রেগে যায়। তখন সোয়ুন তাদেরকে বোঝায় যে ব্যাটেল গ্রাউন্ডে শুধুমাত্র একজন থাকে না, তাদের গ্রুপ হয়ে কাজ করতে হবে, তাই যদি কেউ ভালোভাবে পারফর্ম করতে না পারে তাহলে অন্যদেরকে তাকে সাহায্য করতে হবে, তাকে কিছুতেই ডিমোটিভেট করা যাবে না। আর তারা যদি এমনটা ব্যাটেল গ্রাউন্ডে করে তাহলে তারা সকলেই মারা যাবে। এখন আমরা দেখতে পাই স্কুলে মনস্টারটি যে বলের মধ্যে ছিল তার চারপাশে একটি দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছিল, যাতে করে সেটা বেরিয়ে এসে অন্য কোনো স্টুডেন্টের কোনো ক্ষতি না করতে পারে। এখন পরদিন কিছু স্টুডেন্টদের শুটিং শেখানোর জন্য শুটিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়, তবে স্কুল থেকে বের হয়েই তারা সকলে অবাক হয়ে যায়, কেননা বাইরের রাস্তায় কেউই ছিল না। আসলে সকলকে একটি সেফ স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যে ব্যাপারে স্টুডেন্টরা কিছুই জানতো না। এখন ওই রাস্তাতেই একটি গর্তের মধ্যে ওই পার্পেল বল পড়েছিল, যে ব্যাপারে তাদের কোনো ধারণা ছিল না। এখন শুটিং রেঞ্জে একমাত্র নরা নামক একজন মেয়ের শুটিং বাদে আর কারোর শুটিংই ভালো ছিল না, যে কারণে তাদের সকলকে পানিশমেন্ট দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করানো হয়। আর এরপর সোয়ুন যখন তাদের সকলকে নিয়ে স্কুলে ফিরে আসছিল তখন হঠাৎই রাস্তায় তারা সবকিছু উল্টোপাল্টা দেখতে পায়, যা দেখে সোয়ুনের কিছুটা সন্দেহ হয়। তাই তাদের সকলকে 10 মিনিটের ব্রেক দিয়ে সোয়ুন এবং একজন আর্মি অফিসার আশেপাশে চেক করতে যায়, আর এর সুযোগ নিয়ে দুজন স্টুডেন্ট চলে যায় একটি স্টোরে, যেখানে সবকিছু উল্টোপাল্টা ছিল। তবুও তারা এই বিষয়ে খুব একটা গুরুত্ব না দিয়ে সেখানেই খাবার খেতে থাকে। এদিকে মিস পার্ক তাদেরকে সেখানে না দেখে একজন সোলজারকে নিয়ে বেরিয়ে পড়ে তাদেরকে খোঁজার জন্য। ক্লাস ক্যাপ্টেন ইউজিনও তাদের সাথেই ছিল। ওখানে একটি গান পড়েছিল, যেটা নেওয়ার জন্য যখনই ইউজিন উঠাতে যায় তখনই সে দেখতে পায় সেখানে একটি কাটা হাত রয়েছে, যা দেখে ইউজিন অনেক ঘাবড়ে যায় এবং তার চিৎকার শুনে বাকি স্টুডেন্টরাও সেখানে চলে আসে। সেখানে অনেক রক্ত পড়েছিল, যা দেখে তারা সকলেই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। মিস পার্ক ওই গর্তটি চেক করতে এগিয়ে যায়, তখন সন তাকে আটকায় এবং তার মুখ থেকে বেরিয়ে যায় যে এটা হয়তো বা ওই ক্রিয়েচারটি যে কিনা ইয়ংহুনকে মেরেছিল, যা শুনে বাকি স্টুডেন্টরা অনেক ঘাবড়ে যায়। এরই মধ্যে কিছু মনস্টার এগিয়ে আসে, যা দেখে মিস পার্ক দ্রুত একটি বন্দুক উঠিয়ে নেয় এবং তাদেরকে আটকানো শুরু করে। বাকি স্টুডেন্টদের সে পালিয়ে যেতে বলে, কিন্তু স্টুডেন্টদের সামনেই ওই কিউট দেখতে ভয়ঙ্কর মনস্টাররা মিস পার্ককে মেরে ফেলে। এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। তখনই একজন সোলজার চলে আসে এবং ওই মনস্টারদের হাত থেকে স্টুডেন্টদের রক্ষা করতে থাকে, তবে ওই মনস্টাররা তাকেও মেরে ফেলে, যার ফলে লেডি সোলজার এসে তাদেরকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। আর এই হুড়োহুড়ির মধ্যে সকলে আলাদা হয়ে যায়।
স্টুডেন্টরা একটি মলের মধ্যে গিয়ে লুকানোর চেষ্টা করে, তবে ক্রিয়েচাররা সেখানেও চলে এসেছিল। এখানে আহত এক মেয়ে জিনহার পা ধরে তাকে সাহায্যের জন্য বলতে থাকে। ঠিক তখনই একটি মনস্টার এসে তাকে মেরে ফেলে, আর এরপর এটা জিনহাকেও মারতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে সোয়ুন চলে আসে এবং ওই ক্রিয়েচারটিকে মেরে জিনহাকে রক্ষা করে নেয়। অন্য গ্রুপের কাছেও নামক এক আর্মি অফিসার পৌঁছে যায় এবং তাদেরকেও রক্ষা করে নেয়। এদিকে হ্যারি একদমই একা ছিল, তবে সে বুদ্ধি করে দরজা বন্ধ করে দেয়, যার ফলে ওই ক্রিয়েচারদের হাত থেকে বেঁচে যায়। এদিকে বোরা সহ 3 জন মেয়ে ওই ক্রিয়েচার থেকে পালিয়ে বেড়াচ্ছিল। হঠাৎই তার মধ্যে থেকে একজন মেয়ের পা ওই ক্রিয়েচার ধরে ফেলে। ঠিক তখনই লেডি আর্মি অফিসার সেখানে আসে এবং ওই ক্রিয়েচারটিকে মেরে ফেলে। কিন্তু হঠাৎই অন্য একটি ক্রিয়েচার ওই লেডি অফিসারকে তাদের সামনেই মেরে ফেলে, যার ফলে ওই মেয়েটি এতটাই ঘাবড়ে যায় যে সে গাড়ির মধ্যে ঢুকে নিজেকে লক করে নেয়। বোরারা তাকে দরজা খোলার জন্য বলার পরও সে দরজা খোলে না। ফলে জীবন বাঁচাতে বোরা এবং অন্য মেয়েটি একটি ফোন বুথের মধ্যে গিয়ে নিজেদেরকে লক করে নেয়। তবে সেখানে থাকা সাইরেন ভুলবশত তাদের হাত লাগায় বেজে ওঠে, যার ফলে সকল ক্রিয়েচাররা তাদের কাছেই চলে আসে এবং ওই কাঁচ ভাঙার চেষ্টা করতে থাকে। এদিকে সোয়ুন এবং ওয়ামের স্টুডেন্টরা এক হয়ে যায়। অন্যদিকে ওই দুজন স্টুডেন্ট যারা কিনা সর্বপ্রথম আলাদা হয়ে গিয়েছিল, তাদের ওইখানেও একটি এলিয়েন চলে আসে। প্রথমে তারা তো বুঝতেই পারে না যে কিউট দেখতে মনস্টার আসলে কতটা ভয়ঙ্কর, তাই তো তার সাথে তারা খেলা করতে থাকে। তবে যখনই ওই ক্রিয়েচার তাদের উপর আক্রমণ করে, তখনই তারা তাদের বিপদ সম্পর্কে বুঝতে পারে এবং কোনো মতে ওই ক্রিয়েচারের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে ক্রিয়েচারটিকে একটি ফ্রিজারের মধ্যে আটকে দেয়। তারা লক্ষ্য করে যে ঠান্ডায় এই ক্রিয়েচারটি নড়াচড়া করতে পারছিল না। অন্যদিকে সোয়ুন লক্ষ্য করে ক্রিয়েচাররা কিছু শব্দ শুনে তার পিছু পিছু সেদিকে যাচ্ছে, তাই তো সেও সেদিকে যেতে শুরু করে। যেখানে সে ওই ফোন বুথের মধ্যে বোরা এবং তার বান্ধবীকে দেখতে পায়। সে গুলি করে ওই ক্রিয়েচারগুলোকে মেরে ফেলে, আর এরপর যখনই সে বোরাদেরকে বের করতে যায়, ঠিক তখনই একটি ক্রিয়েচার আচমকা তার উপর আক্রমণ করে দেয়। সোয়ুন তো হাল ছেড়েই দিয়েছিল, তবে সঠিক সময়ে নোরা সেই ক্রিয়েচারটিকে মেরে সোয়ুনকে বাঁচিয়ে নেয়। আর এরপর সব স্টুডেন্টরা সেই স্থানে এক হয় যেখানে মিস পার্ক এবং ওই 2 জন সোলজারের ডেড বডি পড়েছিল। সকলে এখানে তাদের মৃতদেহ দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এখানেই সোয়ুন ওই মনস্টারের ব্যাপারে সবকিছু তাদেরকে খুলে বলে এবং এটাও জানায় যে এই মনস্টারদের মারার জন্যই তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। সেখানে সকল স্টুডেন্টরা অনেক বেশি ভয় পেয়েছিল। এরই মধ্যে হঠাৎ করে কিছু শব্দ শোনা যায়, ফলে সকলে আরো বেশি ঘাবড়ে যায়। ঠিক তখনই সেখানে ওই 2 জন স্টুডেন্ট চলে আসে যারা কিনা স্টোরে ছিল, যাদের জন্য এই সব কিছু হয়েছে। যাক, এখন সব বাচ্চাদেরকে স্কুলে ফিরিয়ে নিয়ে আসা হয়, যেখানে অন্যান্য সেকশনের বাচ্চারা তাদের এই অবস্থা দেখে বেশ হতবাক হয়ে যায়। এখানে সোয়ুন তার অতীতের একটি সিদ্ধান্তের ব্যাপারে চিন্তা করছিল। প্রথম দিকে দেখানো আর্মির বেস ক্যাম্পে ঘটা ওই ঘটনার পর সোয়ুনকে তার সিনিয়র অফিসার ডেকে পাঠায় এবং তাকে ওই বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যাপারে বলে। কেননা এখন যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, তাতে সিভিলিয়নদের সাহায্য ছাড়া তারা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। যদিও সোয়ুন এই ব্যাপারে প্রথম দিকে রাজি হয় না, কেননা 3rd গ্রেডের স্টুডেন্টরা যথেষ্ট ছোট ছিল। তবে পরবর্তীতে তাকে বাধ্য হয়ে রাজি হতে হয়, কেননা এছাড়া তাদের হাতে আর কোনো অপশনও ছিল না। আর এই সিদ্ধান্তের কথা ভেবেই সোয়ুনের এখন আফসোস হচ্ছিল, কেননা তার এই সিদ্ধান্তের জন্যই আজ এই বাচ্চাগুলো এত বড় বিপদের সম্মুখীন হয়েছিল। এদিকে এই ঘটনায় স্টুডেন্টরা অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তারা সিদ্ধান্ত নেয় যে তারা আর এখানে থাকবে না। তখন সোয়ুন তাদেরকে বোঝায় যে এখন এই স্কুলে তাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ স্থান। বাইরে কোথায় কোথায় ওই পার্পেল বল পড়েছে সেই ব্যাপারে কেউই জানে না, আর এই কারণেই বাইরে বের হলে তাদের জীবনে ঝুঁকি থাকতে পারে। সেই সাথে তাদের বাবা মাকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই বাবা মাকে নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। তবে এখন আর স্টুডেন্টরা সোয়ুনকে বিশ্বাস করতে পারছিল না, তাই তো রাতের ট্রেনিং এর পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বাবা মাকে খুঁজতে বেরিয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই ছোট ছোট ক্রিয়েচারদের উপর বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট চালানো হচ্ছিল, যেখানে আর্মিরা জানতে পেরেছিল যে ছোট ক্রিয়েচারগুলোকে গুলি এবং গ্যাসের মাধ্যমে মারা পসিবল, কিন্তু বড় ক্রিয়েচারদেরকে তো তা দিয়েও মারা পসিবল না। এদিকে স্টুডেন্টরা জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, তবে মোটুর মাধ্যমে কিছু শব্দ হয়ে যায়, যার ফলে তারা ধরা পড়ে যায়। আর এই কারণেই সকল স্টুডেন্টদের শাস্তি দেওয়া হয়। এখন যেহেতু তারা সেখান থেকে পালাতে পারেনি, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা বাকি স্টুডেন্টদেরও এই সকল ব্যাপারে জানিয়ে দিবে, যাতে করে সকলে মিলে এক হয়ে কিছু একটা করতে পারে।
যে পরিকল্পনা সেই কাজ। তারা সকলকে এই ব্যাপারে জানিয়ে দেয়, যা শোনার পর তারা সকলে এক হয়ে যায় এবং এখান থেকে বাইরে যাওয়ার জন্য জেদ করতে থাকে। সোলজাররা তাদেরকে আটকাতে পারছিল না। এরই মধ্যে হঠাৎ করে আবারও একটি পার্পেল বল সেখানে এসে পড়ে, যা দেখে তারা প্রথমে তো হতবাক হয়ে যায়। আর এরপর দেখতে দেখতেই ওই পার্পেল বল থেকে ছোট ছোট ক্রিয়েচাররা বের হয়ে এসে তাদের উপর আক্রমণ করতে থাকে। সোলজাররা তাদেরকে দ্রুত স্কুলের ভেতরে চলে যেতে বলে এবং নিজেরা ওই ক্রিয়েচারদেরকে মারতে শুরু করে। তবে ক্রিয়েচাররা স্টুডেন্টদের সাথে সাথে সোলজারদেরও অনেককে মেরে ফেলে। দেখতে দেখতে সেখানে আরো কয়েকটি পার্পেল বল পড়ে, যার ফলে ক্রিয়েচারের মাত্রা আরো বেশি বেড়ে যায়। এই সব কিছু দেখে জিনহা অনেক শকড হয়ে যায়, যেখানে সান তাকে বাঁচিয়ে নেয়। এদিকে হারিও লুকিয়েছিল, যেখানে একজন ছেলে তাকে সাহায্য করতে আসলে ওই ছেলেটিকেই মনস্টার আটকে নেয়। ফলে হারিরও এবার ভয়ের বাঁধ ভেঙে যায় এবং সে নিজ হাতে ওই মনস্টারটিকে মেরে ফেলে। এখানে নোরাও গুলি চালিয়ে অনেকগুলো মনস্টারকেই মেরে ফেলে। এরপর তারা কোনো মতে স্কুলের ভেতরে চলে আসে, যদিও ক্রিয়েচাররা তখনও চেষ্টা করছিল স্কুলের ভেতরে প্রবেশ করার। তাদের সকলের মনে হচ্ছিল যে তারা হয়তো বা আর বাঁচতে পারবে না। ঠিক তখনই সেখানে সোয়ুন চলে আসে এবং তাদেরকে কভার করে ট্রাকের মধ্যে উঠিয়ে নেয়। এখন আর স্কুল নিরাপদ ছিল না, আর এই কারণেই তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। এখন গাড়িতে ওঠার সময় একজন মেয়ে স্লিপ করে নিচে পড়ে যায়। ঠিক তখনই একটি মনস্টার তার উপর আক্রমণ করে। সোয়ুন গাড়ি থামিয়ে দেয় এবং মেয়েটিকে বাঁচানোর জন্য নামতে চায়। তবে ওয়াং তাকে বোঝায় যে একটি প্রাণ বাঁচাতে বাকি বাচ্চাদেরকে সে ঝুঁকিতে ফেলতে পারে না। আর এরপর তারা অনেক কষ্টে সেখান থেকে রওনা দেয়। এই ঘটনায় সোয়ুন আরো বেশি ভেঙে পড়েছিল। এখন স্কুলের সাথে সাথে পুরো শহরের অবস্থা একই রকম ছিল। সব জায়গায় ওই ক্রিয়েচারে ছেয়ে গিয়েছিল। স্কুল থেকে মোট 2টি ট্রাকে করে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, যেখান থেকে সোয়ুনদের ট্রাক তো ক্যাম্পে পৌঁছে যায়, তবে অন্য ট্রাকটি পৌঁছায় না, যা দেখে সোয়ুনরা বেশ চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে আমরা ওই ট্রাকটিকে দেখতে পাই, যার উপর একটি ক্রিয়েচার লুকিয়েছিল এবং সুযোগ বুঝে সেই ড্রাইভারের উপর আক্রমণ করে, যার ফলে ওই ট্রাকটি অ্যাক্সিডেন্ট করে। সব বাচ্চারা কোনো মতে ট্রাক থেকে বের হয়ে আসে এবং ওই ক্রিয়েচারটিকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনায় সুজিন নামক একজন স্টুডেন্ট আহত হয়ে গিয়েছিল। এদিকে তাদের কাছে থাকা বন্দুকের গুলিও শেষ হয়ে গিয়েছিল। এর উপর আবার তাদের যে সেফ স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই স্থানটি এই স্থান থেকে অনেক বেশি দূরে ছিল, যে কারণে হেঁটে সেই পর্যন্ত যাওয়া সম্ভব ছিল না। এখন তারা আশেপাশে একটি ঘর দেখতে পায়, যে স্থানটি তাদের মতে নিরাপদ ছিল। আর এই কারণেই তারা ওই ঘরের উদ্দেশ্যে রওনা হয়। তবে সেখান থেকে যাওয়ার আগে তারা ওই ট্রাকে একটি সিম্বল বানিয়ে রেখে যায়, যাতে করে তাদেরকে খুঁজতে আসা আর্মির লোকেরা তাদেরকে সহজেই খুঁজে পায়। এখন এদিকে সোয়ুন ওই বাচ্চাদেরকে বাঁচাতে যেতে চাইছিল, তবে তার সিনিয়র এই ব্যাপারে মোটেও রাজি হয় না, কারণ এমন পরিস্থিতিতে ট্রাকের গুরুত্ব অনেক বেশি। আর সামান্য ওই বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে সে একটি ট্রাকের বিসর্জন দিতে পারবে না। একথা শুনে সোয়ুনের অনেক বেশি রাগ হয়, তবে সে কিছুই করতে পারে না। আর যখনই ওয়াং এই ব্যাপারে জানতে পারে, তখনই সে নিজের বুদ্ধি খাটায় এবং একজন সোলজারের কাছ থেকে একটি ট্রাকের চাবি চুরি করে নিয়ে আসে, আর সেটা সে সোয়ুনের হাতে তুলে দেয়। সে জানতো এর ফলে তার মৃত্যুদণ্ডও হতে পারে, তবে এই মুহূর্তে সে ওই বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সোয়ুনকে সাহায্য করতে চাইছিল। এখন মোটো এই ব্যাপারে জানতে পেরে যায় এবং সে ক্যাম্পে থাকা স্টুডেন্টদের জানিয়ে দেয় যে সোয়ুন একাই ওই বাচ্চাদেরকে বাঁচাতে যাচ্ছে, যা শুনে তারা ঠিক করে যে তারাও সোয়ুনের সাথে যাবে। যদিও কিছু স্টুডেন্টরা এই ব্যাপারে রাজি হচ্ছিল না, কেননা এতে করে তাদের পরীক্ষায় মাইনাস পয়েন্ট আসতে পারে। তাদের এমন কথা শোনার পর জিনহার প্রচন্ড রাগ হয়। এদিকে আমরা ওই বাকি বাচ্চাদেরকে দেখতে পাই, যারা কিনা ওই বাড়িতে পৌঁছে গিয়েছিল, তবে সুজিনের অবস্থা খুবই খারাপ ছিল, যে কারণে তারা ওই বাড়িতে ঔষধ খুঁজতে থাকে। এরই মধ্যে একজন মেয়ে সেখানে কিছু খাবার পেয়ে যায়, তবে সেই ব্যাপারে বাকিদেরকে জানায় না, কেননা সেই খাবার একাই খেতে চাইছিল। তাই তো সে ওই স্ন্যাক্স নিয়ে বাইরে চলে যায় এবং লুকিয়ে লুকিয়ে সেটা খেতে থাকে। এরই মধ্যে সে সেখানে একটি ক্রিয়েচারকে দেখতে পায়, যে কিনা তার দিকেই তাকিয়েছিল। হঠাৎ করে ওই ক্রিয়েচারটি তার উপর আক্রমণ করে বসে। সে দৌড়াতে দৌড়াতে আবারও ওই বাড়িতে ফিরে আসে। বাকি বাচ্চারা যখন ওই ক্রিয়েচারটিকে দেখতে পায়, তখন তারা দ্রুত ঘরের ভেতরে চলে আসে এবং জানালা দরজা সবকিছুই লক করে দেয়। এরপরও ক্রিয়েচারটি কোনোভাবে বাড়ির ভেতরে প্রবেশ করে, যদিও তাদের ভাগ্য ভালো ছিল যে এখানে একটাই মাত্র এলিয়েন ছিল। এখন এদিকে আমরা সোয়ুনকে দেখতে পাই, যে কিনা ট্রাক চালিয়ে তাদের দিকে এগোচ্ছিল। হঠাৎই সে ট্রাকের পেছনে আওয়াজ শুনতে পেয়ে দেখতে পায় যে সেখানে সব স্টুডেন্টরা রয়েছে। সে তাদেরকে ক্যাম্পে ফিরে যেতে বলে,
তবে তারা বলে যে অবাধ্য হওয়ার জন্য তাদের তো শুধুমাত্র মার্কই কাটবে। তবে সোয়ুন যদি সেখানে যায়, তাও আবার ভাইকেল চুরি করে, তাহলে তো তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সে যখন এই ব্যাপারটার কেয়ার করছে না, তখন তারা কেন কেয়ার করবে? এ কথা শুনে সোয়ুনের তাদের জন্য বেশ গর্ববোধ হয় যে তারা কতটা সাহসী হয়ে গিয়েছে। এখন অন্যদিকে ওই বাড়িতে দুটো গ্রুপ 2 রুমে আটকা পড়ে গিয়েছিল, যেখানে সং সেখান থেকে পালানোর ব্যাপারেই ভাবছিল। তাই তো সে জানালার ফাঁকা দিয়ে বের হয়ে আসে এবং দেখতে পায় গ্যারেজে একটি গাড়ি রয়েছে। আর এই ব্যাপারে সে জ্যাং সহ অন্য রুমের বাচ্চাদেরকেও জানায়। এখন তারা চাইলেও দরজা দিয়ে বের হতে পারবে না, কারণ দরজার সামনেই এলিয়েন রয়েছে। আর এই কারণেই জ্যাং সংকে একটি টুল আনতে বলে জানালা কাটার জন্য। সং-ও চুপি চুপি গ্যারেজে চলে যায় টুল আনার জন্য। তবে ক্রিয়েচারটি টের পেয়ে যায় এবং তার পিছু পিছু গ্যারেজে পৌঁছে যায়। তবে তার উপর আক্রমণ করার আগেই সং তাকে দেখে ফেলে এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। বাকিরা তার চিৎকার শুনে বুঝে যায় এবং তাকে ভেতরে নিয়ে নেয়। আর এরপর টিভিতে একটি চিৎকার চেঁচামেচিওয়ালা মুভি চালিয়ে দিয়ে তারা তাদের কাজ শুরু করে দেয়, যাতে করে ক্রিয়েচারটি ওই রুমের দিকেই আকৃষ্ট হয়, জানালা কাটার দিকে নয়। আর এরপর তারা কোনো মতে জানালা কেটে দৌড়ে চলে যেতে যায় গ্যারেজের দিকে। তবে ততক্ষণে ওই মুভি শেষ হয়ে যায়, যার ফলে এলিয়েন বুঝতে পারে এবং আবারও তাদের পিছে পড়ে যায়। এখানে তারা অনেক কষ্টে এলিয়েনের হাত থেকে বেঁচে ওই গ্যারেজে গিয়ে পৌঁছায়। তবে তখনও পর্যন্ত এলিয়েন তাদের পিছু ছাড়েনি। এখন সবাইকে বাঁচতে হলে যে কোনো একজনকে আত্মবলিদান দিতে হতো, অর্থাৎ কাউকে একটা এখানে থেকে আওয়াজ করে ওই এলিয়েনকে নিজের পিছে লাগিয়ে রাখতে হবে, যাতে করে বাকিরা এখান থেকে পালিয়ে যেতে পারে। জাং চাইছিল এই কাজটি আহত মেয়েটি অর্থাৎ সুজিন করুক, কিন্তু সুজিন এই ব্যাপারে রাজি হয় না। আর এরপর তারা একটি কাঠির গেম খেলে, যার হাতে সবচেয়ে ছোট কাঠিটা উঠবে সেই আত্মবলিদান দিবে। এখানে নামি নামক একজন ছেলের হাতে সবচেয়ে ছোট স্টিকটা ওঠে, তবে সে সেটা সবাইকে দেখাতে ভয় পাচ্ছিল। তবে জ্যাং যেহেতু নামির অনেক ভালো বন্ধু ছিল, তাই সে ইচ্ছাকৃতভাবেই লুকিয়ে নিজের স্টিকটি ভেঙে ফেলে এবং সবাইকে মিথ্যা বলে যে সেই এই গেমটি হেরে গিয়েছে। সবার এখানে জ্যাংকে রেখে যেতে খুবই খারাপ লাগছিল, তবে এছাড়া তাদের কাছে আর কোনো উপায়ও ছিল না। এদিকে আমরা সোয়ুনদেরকে দেখতে পাই, যারা কিনা ওই স্থানে পৌঁছে গিয়েছিল যেখানে ওই ট্রাকটি উল্টে গিয়েছিল। তারা সেখানে ওই তীর চিহ্নটি দেখতে পায় এবং বুঝে যায় যে বাকি স্টুডেন্টরা আশেপাশে কোথাও একটা লুকিয়ে রয়েছে। এরই মধ্যে সেখানে অনেক ক্রিয়েচার চলে আসে এবং তাদের উপর আক্রমণ করতে শুরু করে। অন্যদিকে জ্যাং বাইরে গিয়ে আওয়াজ শুরু করে, যার ফলে বাকি স্টুডেন্টরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, যদিও তাদের জ্যাংয়ের জন্য অনেক খারাপ লাগছিল। এদিকে জ্যাং পালানোর চেষ্টা করেও ওই এলিয়েনের সাথে পেরে ওঠে না। এক সময় ওই এলিয়েন তার উপর আক্রমণ করে তাকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে নামি এসে গ্যাস স্প্রে করার মাধ্যমে এলিয়েনটিকে ফ্রিজ করে দেয়। নামি এখানে থেকে গিয়েছিল কেননা জ্যাং তাকে বাঁচানোর জন্যই আত্মবলিদান দিয়েছিল, আর এই কারণেই সে জ্যাংকে বাঁচানোর জন্য এখানে থেকে গিয়েছিল। আর এই দুজনই সেই দুজন স্টুডেন্ট ছিল যারা কিনা ওই সুপার শপে গিয়েছিল, যে কারণে তারা জানতো এই এলিয়েনদেরকে ফ্রিজ করে দেওয়া সম্ভব। তবে তারা এটা জানতো না যে এলিয়েনরা বেশিক্ষণ ফ্রিজ থাকে না। তারা নিশ্চিন্তে সেখান থেকে চলে আসছিল। তবে এরই মধ্যে এলিয়েনটি আনফ্রিজ হয়ে যায় এবং তাদের উপর আক্রমণ করতে পিছু পিছু চলে আসে। সঠিক সময়ে সেখানে সোয়ুন চলে আসে এবং তাদেরকে বাঁচিয়ে নেয় এবং নোরা ওই এলিয়েনটির উপর গুলি করে তাকে মেরে ফেলে। এখন পরদিন সকাল হতে হতে তারা সকলে ওই ক্যাম্পে ফিরে আসে, যেখানে ওয়াং তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে সিনিয়র অফিসার যখন জানতে পারে যে সোয়ুন তাকে না বলে ভাইকেল নিয়ে গিয়েছিল, সেই সাথে স্টুডেন্টের জীবনও ঝুঁকিতে ফেলেছিল, তখন সে সোয়ুনের উপর ভীষণ রেগে যায়। তবে সে তাকে কিছুই বলতে পারে না, কেননা সোয়ুন সবাইকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছিল। সেই সাথে ওই ট্রাকেরও কিছু হয়েছিল না। যাক, এখন এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। সকল স্টুডেন্টরা আরো বেশি পারদর্শী হয়ে উঠছিল। তাদের এখন এই ক্যাম্পের জীবন ভালো লাগছিল। তারা সকলে এখন স্ট্রং ফাইটারে পরিণত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আর্মি ড্রেস পরাই এখন আর তাদেরকে স্কুলের স্টুডেন্ট মনে হচ্ছিল না। এদিকে সুজিনও এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল। তবে এতদিন অতিবাহিত হওয়ার পরও হারির এখনো পর্যন্ত কোনো ভালো বন্ধু হয়েছিল না, যে কারণে বোরা তাকে বুলি করতে শুরু করে। তখনই নোরা সেখানে চলে আসে এবং বলে যে সে হ্যারির ভালো বন্ধু। যাই হোক, এখন সময় এসে গিয়েছিল স্টুডেন্টদের মাঠে নামানোর।
কেননা এখন ছোট পার্পল বলের সাথে সাথে মাঝারি সাইজের পার্পল বলও নিচে পড়ছিল, যার মধ্যে থেকে 30 থেকে 40% তো আর্মির লোকেরা নষ্ট করে ফেলেছিল। তবে সেই সাথে আর্মির অনেকেই মারা গিয়েছিল, যে কারণে এখন লোক সংখ্যা কম হওয়ার কারণে তাদের এখন ওই সকল স্টুডেন্টদের প্রয়োজন ছিল যাদেরকে তারা এতদিন যাবৎ ট্রেনিং দিয়ে আসছিল। আর এই ব্যাপারে দায়িত্ব দেওয়া হয় আবারও সোইয়ুনকে। সোইয়ুন যখন স্টুডেন্টদের এই ব্যাপারে জানায় তখন তারা অনেক বেশি ঘাবড়ে যায়, কেননা আগামীকাল সকালেই তাদের এলিয়েনদের মারার জন্য বেরিয়ে পড়তে হবে। তারা এতে করে এতটাই চিন্তিত হয়ে পড়েছিল যে রাতে তারা ঠিকমতো ভাবে খাবার পর্যন্ত খেতে পারছিল না। এদিকে সোইয়ুন বুঝিয়ে উঠতে পারছিল না যে সে কিভাবে স্টুডেন্টদের কাছ থেকে তাদের স্যাম্পল চাইবে। আসলে যুদ্ধে যাওয়ার আগে প্রত্যেক আর্মির সদস্যকে তার একটা নখ এবং চুল দিয়ে যেতে হয়, যাতে করে যুদ্ধের ময়দানে তারা মারা গেলে তাদের লাশ শনাক্ত করা যায়। ইয়োজিন সোইয়ুনের কথা শুনে ফেলে এবং ওই খামগুলো নিয়ে স্টুডেন্টদের কাছে দেয় এবং তাদের সকলকে স্যাম্পল দিতে বলে। কিন্তু তারা তো একথা শোনা মাত্রই ঘাবড়ে যায় এবং কিছুতেই স্যাম্পল দিতে রাজি হয় না। তারা ভাবতে থাকে যে কিছুদিন আগ পর্যন্ত তাদের জীবন কতটা সুন্দর ছিল, শুধুমাত্র পড়ালেখা, খাওয়া দাওয়া, খেলাধুলা এবং ঘুমানো। তবে এখন তাদের জীবন আর আগের মতো নেই। তবে সবচেয়ে বড় আশার আলো হলো তারা যত দ্রুত এই এলিয়েনদের শেষ করবে তত দ্রুতই নিজেদের বাবা মার কাছে ফিরে যেতে পারবে। আর এই আশা নিয়েই সকলে স্যাম্পল দিয়ে দেয়। তবে তারা চিন্তায় ঘুমাতে পারছিল না। ঠিক তখনই সোইয়ুন এবং ওয়াং সেখানে চলে আসে। প্রথমে তো তারা তাদেরকে দেখে ঘাবড়ে যায়, কিন্তু পরবর্তীতে তারা যখন দেখতে পায় সোইয়ুন এবং ওয়াং তাদের জন্য মজা মজা খাবারের ব্যবস্থা করেছে, তখন তারা অনেকটা খুশি হয়ে যায়। আসলে সোইয়ুন এবং ওয়াং জানতো যে তারা টেনশনে আজ সারাদিনে কিছুই খেতে পারেনি, আর এই কারণেই তাদের ছোটখাটো পার্টির ব্যবস্থা করা হয়েছিল। তারা সেখানে খাবার খাওয়ার সাথে সাথে অনেক হাসি মজাও করে, যেখানে সোইয়ুনও তাদের সাথে যোগ দেয়। এখানে সোইয়ুন সবাইকে প্রমিস করে যে সে তো জানে না এই যুদ্ধ কতদিন চলবে, তবে শেষ পর্যন্ত সে সকলের সাথে থাকবে। একথা শুনে সকলেই ইমোশনাল হয়ে পড়ে। এখন পরদিন সকালে লড়াইয়ের জন্য বের হওয়ার আগে সকলকে একটি এলিয়েন ডিটেক্টর মেশিন দেয়, যার মাধ্যমে জানা যাবে যে 1 কিলোমিটারের মধ্যে কোনো এলিয়েন আছে কিনা। এখন তারা গাড়ি নিয়ে যাওয়া শুরু করে। পথে অনেকগুলো গাড়ি থাকায় তাদের সেখানে নামতে হয় গাড়িগুলোকে সরিয়ে জ্যাম ক্লিয়ার করার জন্য। ওই সময় তারা ওই এলাকাটাও ভালো করে চেক করে দেখতে চায়। স্টুডেন্টরা সেখানে একটি বেন্ডিং মেশিন দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সেখান থেকে ড্রিঙ্কস বের করে খেতে শুরু করে। ঠিক তখনই তাদের ওই এলিয়েন ডিটেক্টর মেশিনে কিছু নড়াচড়া দেখা যায়, যার ফলে তারা বুঝতে পারে আশেপাশে এলিয়েন রয়েছে। সোইয়ুন চালাকি করে একটি গাড়িতে আওয়াজ করে সামনের দিকে ঠেলে দেয়। ঠিক তখনই সেখানে অনেকগুলো এলিয়েন চলে আসে। সকলে মিলে গুলি করে এলিয়েনগুলোকে মারতে শুরু করে। বেশ কিছু এলিয়েন ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। তাই তো তারা সকলে কয়েকটা গ্রুপে বিভক্ত হয়ে যায় এবং ঘরে ঘরে ঢুকে এলিয়েনদের মারতে শুরু করে। এখন এক গ্রুপ যখন এক বাড়ির মধ্য থেকে এলিয়েনদেরকে মেরে বের হচ্ছিল, ঠিক তখনই তারা সেখানকার একটি আলমিরার মধ্যে একটি স্টুডেন্ট সোলজারকে দেখতে পায়, যে কিনা অনেকদিন যাবৎ এখানেই লুকিয়ে ছিল। মেয়েটির নাম ছিল জয়ী এবং সে অনেক বেশি শকড অবস্থায় ছিল। সোইয়ুনও অন্য এক বাড়ি থেকে আরো 2 জন সার্ভাইভারকে বের করে নিয়ে আসে। তবে ভুলবশত সোইয়ুনের পা একটি লাশের উপর পড়ে, যা দেখে জয়ী অনেক বেশি প্যানিক করা শুরু করে এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে তখন সে সবাইকে জানায় যে সে এবং আরো কিছু স্টুডেন্টরা তাদের লিডারের সাথে এই স্থানে এসেছিল। তবে লড়াইয়ের এক পর্যায়ে তাদের লিডার তাদেরকে বিপদে ফেলে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, যে কারণে তাদের আজ এই অবস্থা। এখন এখানে জয়ী যখন জানতে পারে যে সোইয়ুন এই টিমের লিডার, তখন সে সোইয়ুনকেও নিজের লিডারের মতোই মনে করতে শুরু করে। জয়ী এসবে এতটাই ভেঙে পড়েছিল যে সে ওই রাতেই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। তবে ইয়োজিন তাকে থামায় এবং তাকে বোঝায় যে তার সাথীরা মারা গিয়েছে, এতে তার কোনো দোষ নেই। সেও যদি তার জায়গায় থাকতো তাহলে সেও তাদেরকে সাহায্য করার বদলে নিজেই লুকিয়ে পড়তো। এখানে সোইয়ুনও চলে আসে এবং তাকে সামলানোর চেষ্টা করে। তখনই জয়ী বলে ওঠে যে সব লিডাররাই একরকম হয়। সোইয়ুনও জয়ীর লিডারের মতো তাদেরকে বিপদে ফেলে পালিয়ে যাবে। একথা বলা মাত্রই সে সোইয়ুনকে গুলি করে দেয়। তবে ওয়াং তাকে বাঁচানোর জন্য সামনে চলে আসে এবং ওয়াং এর শোল্ডারে গুলি লাগে। আওয়াজ শুনে সকল স্টুডেন্টরা উপরে চলে আসে। জিনহা এখানে জয়ীর উপর ভীষণ রেগে যায়, তবে বাকি স্টুডেন্টরা তাকে কন্ট্রোল করে নেয়। এদিকে ওয়াংও বেঁচে গিয়েছিল, যেহেতু গুলি তার শোল্ডারে লেগেছিল। এখন এই ঘটনায় সোইয়ুন সিদ্ধান্ত নেয় যে সকল স্টুডেন্টদের সে শেল্টারে পাঠিয়ে দিবে।
কেননা এখানে এলিয়েনের মাত্রা অনেক বেশি এবং সে তাদেরকে এখানে রেখে কোনো বিপদে ফেলতে চায় না। তবে এতে করে তার চাকরি চলে যেতে পারে। মাঝপথে লড়াই বন্ধ করে দেওয়ার জন্য তাকে শাস্তির সম্মুখীনও হতে পারে। আর এই কারণে স্টুডেন্ট তার এই কথায় রাজি হয় না। তারা এখানে সোয়ুনের সাথে থেকে লড়াই করতে চায়। এখন এখানে যখন স্টুডেন্টরা কথা বলছিল তখন হুট করেই সকল স্টুডেন্টরা সেখান থেকে চলে যাওয়া শুরু করে, কেননা এতদিনে সুজিন সোয়ুনের উপর দুর্বল হয়ে গিয়েছিল, যে ব্যাপারে সকল স্টুডেন্টরা জানতো। সে তখনই সোয়ুনকে এই ব্যাপারে জানাতে চাইছিল যে সে সোয়ুনকে ভালোবাসে। তবে শেষমেশ লজ্জায় সে এটা বলতে পারে না এবং রুমে এসে শুয়ে পড়ে। বাকিরা যখন এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে তখন সে বলে যে সে লড়াই শেষে শেল্টারে ফিরে সোয়ুনকে নিজের মনের কথা বলে দিবে। অন্যদিকে আমরা সন এবং নরাকে দেখতে পাই, যারা কিনা ছাদে থেকে সিকিউরিটির দায়িত্ব পালন করছিল। এখানে আমরা জানতে পারি যে সন নোরাকে অনেক পছন্দ করত। সেই ব্যাপারে নোরাকে বলতে চাইছিল, তবে সেও সুজিনের মতো ঘাবড়ে যাওয়ার কারণে নোরাকে কিছুই বলতে পারে না। ঠিক তখনই নোরা লক্ষ্য করে সামনে থেকে একটি এলিয়েন দেখা যাচ্ছে, যে কিনা অনেক বেশি শাইন করছে। সেই ব্যাপারে সোয়ুনকে এসে জানায়। সেই সাথে তারা এটাও লক্ষ্য করে যে এলিয়েনরা একে অপরের সাথে কমিউনিকেট করছে। তারা এখানে ম্যাপ থেকে বুঝতে পারে যে এলিয়েনদের পরবর্তী টার্গেট হতে চলেছে তাদের দ্বিতীয় শেল্টার, যা দেখে তারা অনেক চিন্তায় পড়ে যায়। কেননা পরদিন সকালে তারা যদি আরো বেশি ফোর্স আনতে যায় তাহলে অনেক দেরি হয়ে যাবে, অর্থাৎ তাদের এখানে থেকেই লড়াই করতে হবে। স্টুডেন্টদের মুখে এমন কথা শুনে সোয়ুন এবং ওয়াং এর তাদেরকে নিয়ে অনেক প্রাউড ফিল হয়। এখন সোয়ুন একটি পরিকল্পনা করে যে তারা একটি বড় বিল্ডিং বেছে নিবে এবং সেখানে বম ফিট করে রাখবে, আর এরপর আওয়াজের মাধ্যমে সকল এলিয়েনদেরকে সেখানে ডাকবে এবং সেখানে বোমা ব্লাস্টের মাধ্যমে সকল এলিয়েনকে একসাথেই শেষ করে দিবে। পরদিন সকালেই তারা একটি বড় বিল্ডিং বেছে নেয় এবং সেখানে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে শুরু করে। উপরে নোরা সকল পার্পেল বলের উপর নজর রাখছিল। তখনই সে লক্ষ্য করে ওই এলিয়েনরা আবারও একে অন্যের সাথে যোগাযোগ করছে, যা দেখে সে অনেকটা ঘাবড়ে যায় এবং সোয়ুনকে বলে। সোয়ুন বুঝে যায় যে খুব শীঘ্রই ওই বলগুলো নিচে আসতে চলেছে, তাই সে সবাইকে বলে দেয় যে সবার হাতে আর মাত্র 10 মিনিট সময় আছে। সকলে দ্রুত বম লাগাতে শুরু করে। অন্যদিকে আরেক গ্রুপ বাইরে স্পিকার নিয়ে গিয়ে গান চালু করে দেয়। সেই সাথে গাড়িতে ভাঙচুর করতে শুরু করে, যাতে করে ওই এলিয়েনরা শব্দ শুনে এই বিল্ডিং এর দিকে চলে আসে। আর এরপর তারা দৌড়ে পালিয়ে অন্য একটা বিল্ডিং এ চলে যায়। ভিতরে তখনও কিছু স্টুডেন্টরা ছিল যারা কিনা বম লাগিয়ে শেষ করে পারেনি। সোয়ুন যখন দেখতে পারে যে এলিয়েনরা দ্রুত গতিতে তাদের দিকে এগোচ্ছে, তখন সে ওই স্টুডেন্টদের ওয়াং এর সাথে অন্য বিল্ডিং এ চলে যেতে বলে। বাকি বমগুলো সে নিজেই লাগিয়ে নিবে। তবে ওই স্টুডেন্টরা কিছুতেই সোয়ুনকে একা ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু সোয়ুনের জোর করায় তাদের আর কোনো উপায়ও ছিল না। তাই তো অন্য একটা বিল্ডিং এ তারা চলে যায়। এদিকে সোয়ুন বম লাগিয়ে যখনই সেখান থেকে বের হতে যাচ্ছিল তখনই সে দেখতে পায় তাকে অলরেডি এলিয়েনরা ঘিরে ধরেছে। তাই তো সে সেখান থেকে বের হতে পারে না, বরং নিজেকে ওই বিল্ডিং এরই একটি রুমে লক করে নেয়। ওয়াকি টকের মাধ্যমে ওয়াং এর সাথে তার যোগাযোগ হচ্ছিল। সে যখন দেখে এলিয়েনরা বেশ কিছুক্ষণ এই বিল্ডিং এ এসেছে এবং খুব শীঘ্রই তারা এখান থেকে চলে যাবে, তখন সে ওয়াংকে বলে বমগুলো ব্লাস্ট করে দিতে। তবে এটা করলে ওই এলিয়েনদের সাথে সাথে সোয়ুনও মারা যেত। আর এই জন্যই ওয়াং এবং স্টুডেন্টদের মধ্যে থেকে কেউই এ কথায় রাজি হতে চাচ্ছিল না। এখানে সুজিন তো ওয়াকি টকি নিয়ে কান্নায় ভেঙে পড়ে, কেননা সে সোয়ুনকে প্রচন্ড ভালোবাসতো। সে এখানে সোয়ুনকে মনে করিয়ে দেয় তার প্রমিসের কথা, যে সে তাদেরকে মাঝপথে ফেলে যাবে না, শেষ পর্যন্ত তাদের সাথে থাকবে। কিন্তু এই মুহূর্তে সোয়ুনের হাতে আর কোনো সুযোগও ছিল না। ওয়াং এখানে চাইলেও ওই বাটনটি প্রেস করতে পারছিল না, কেননা ওই বিল্ডিং এ তার বেস্ট ফ্রেন্ড ছিল, আর এই কারণেই তার হাত কাঁপছিল। ওই মুহূর্তে ইয়োজিন লক্ষ্য করে যে এলিয়েনরা ওই বিল্ডিং থেকে বের হয়ে যাওয়া শুরু করেছে, তাই তো সে নিজেই ওই বাটনটি প্রেস করতে যায়। সকলে কান্নায় ভেঙে পড়েছিল। অন্যদিকে আমরা সোয়ুনকে দেখতে পাই, যার কাজ পর্যন্ত এলিয়েন পৌঁছে গিয়েছিল। এলিয়েনরা তার উপর আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক তখনই আমরা সোয়ুনের মুখে একটি হাসি দেখতে পাই। সে ওয়াকি টকিটি বন্ধ করে দিয়েছিল, আর ঠিক তখনই ওই বিল্ডিং এ একটি বড়সড় ধামাকা হয়। আর সেই সাথে সাথে এলিয়েনের সাথে সোয়ুনও তাদের সবাইকে ছেড়ে চলে যায়। ব্যাপারটাই সকল স্টুডেন্টরা ভেঙে পড়েছিল, বিশেষ করে সুজিন। এখন এই ঘটনার বেশ কিছুদিন পরের দৃশ্য আমাদেরকে দেখানো হয়। সুজিন তখনও সোয়ুনকে মনে করে উদাস হয়ে থাকতো।
সেইখানে সোয়ুনের দেওয়া লকেটটি দেখে এবং তার কথা মনে করতে থাকে। ঠিক তখনই সে সিটির আওয়াজ শুনতে পায়। আমরা মোটুকে দেখতে পাই যে কিনা সাইকেল চালিয়ে দ্রুত আসছিল। তার পেছনে অনেকগুলো এলিয়েন পড়েছিল। সকল স্টুডেন্টরা নিজ নিজ স্থানে থেকে ওই এলিয়েনগুলোকে মারতে শুরু করে। অর্থাৎ এটি তাদের ট্রিক যে একজন যাবে এবং শব্দ করে এলিয়েনদেরকে নিজেদের পেছনে নিয়ে আসবে, আর অন্যান্য স্টুডেন্টরা গুলি করে ওই এলিয়েনগুলোকে শেষ করে দিবে। সোয়ুনের মৃত্যুর পর তারা সকলে অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছিল এবং একজন একজনকে সাহায্য করেই বেঁচেছিল। এতে গেল ফাইটার টিমের ব্যাপার। এরপর আমরা সার্চ টিমকে দেখতে পাই, যারা কিনা বিভিন্ন স্থান থেকে খাবার এবং মেডিসিন সংগ্রহ করে নিয়ে আসতো। যাদের মধ্যে থেকে একজন স্টুডেন্ট ইয়োজিনকে জানায় যে ধীরে ধীরে খাবার এবং মেডিসিনের মাত্রা অনেক কমে যাচ্ছে, এভাবে তারা বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। যেহেতু খাবার অনেক কম ছিল তাই অল্প খাবারেই বেশি দিন চালাতে হতো। এই কারণেই তাদের সবাইকে অল্প অল্প খেয়ে সার্ভাইভ করতে হচ্ছিল, যাতে করে খাবার বেশি দিন পর্যন্ত খেতে পারে। এই ব্যাপারটাই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল মোটুর, কেননা বেচারা তো পেট ভরে না খেতে পারলে কিছুই ভালো লাগতো না। এখন খাওয়া শেষে তারা সেই সকল ফাইটারদের সম্মান জানায় যারা কিনা এই ফাইটে মারা গিয়েছিল, যার মধ্যে তাদের টিচার মিস পার্ক এবং সোয়ুনও ছিল। এখন সম্মান জানানো শেষে মোটু সকলের হেয়ার স্টাইল করা শুরু করে। সে খুব সুন্দর করে সকলের হেয়ার স্টাইল করে দিচ্ছিল, যেখানে সাংকে খুবই হ্যান্ডসাম লাগছিল। সে সাথে বোরাও নিজের চুল কেটে ছোট করে ফেলে, তাকেও অনেক সুন্দর লাগছিল। আর এটা দেখে নোরাও সেখানে বসে যায় নিজের চুল কেটে ছোট করার জন্য। তবে সং তাকে বলে যে তার চুল লম্বা অবস্থায় তাকে সুন্দর লাগে, তার চুল কেটে ছোট করা উচিত নয়। তবুও নোরা একথায় রাজি হয় না, সে নিজের চুল কেটে ছোট করতে চাইছিল। যে কারণে সং এবং সিজুন দুজনই মোটুকে ভয় দেখাতে শুরু করে, কেননা তারা দুজনই নোরাকে খুবই পছন্দ করত এবং তারা চাইছিল না নোরার চুল কেটে ছোট করা হোক। যে কারণে মোটুও ভয় পেয়ে যায় এবং নোরাকে বলে তার কাঁচি নষ্ট হয়ে গিয়েছে, ফলে সে নোরার চুল কাটতে পারবে না। ইতিমধ্যে তাদের রেডিওটি নষ্ট হয়ে গিয়েছিল, যে কারণে তারা বাইরের কোনো সংবাদ শুনতে পারছিল না। তাই তো ইয়োজিন এবং সাং বসে রেডিওটি ঠিক করার চেষ্টা করে। আর এরপর শুরু হয় ভোটিং। প্রতি রাতেই তারা ভোট করত, কেননা তাদের মধ্যে থেকে অনেকেই ছিল যারা কিনা মিশন ছেড়ে সিওলে ফিরে যেতে চাইছিল, আবার অনেকেই ছিল যারা কিনা এই মিশনটি কমপ্লিট করতে চাইছিল। তাই তো প্রতি রাতে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতো যে তারা এখান থেকে ফিরে যাবে কিনা। প্রতিবারের মতোই এবারও এখানে থেকে যাওয়ার পক্ষে ভোট বেশি হয়, যার ফলে সেখানে একটি ছোটখাটো ঝগড়া শুরু হয়ে যায়। তখন তাদেরকে শান্ত করার জন্য সাং সবার উদ্দেশ্যে বলে যে সোয়ুন তাদের জন্যই জীবন দিয়েছে, যাতে করে এই মিশনটি কমপ্লিট হয়। তাই তাদের সকলের এখানে থেকে মিশনটি কমপ্লিট করা উচিত। সোয়ুনের কথা শুনে সকলে চুপ হয়ে যায়। পরদিন সকালে আবারও তাদেরকে দুই টিমে বিভক্ত করে দেওয়া হয়। এক টিম যায় খাবার এবং ঔষধের সন্ধানে, অন্য টিম যায় একটি জেলখানায়, কেননা সেখানে রেডিওর পার্টসগুলো পাওয়ার সম্ভাবনা ছিল, আর এতে করে তারা বাইরের লোকেদের সাথে যোগাযোগ করতে পারত। এখানে আমরা সংকে অনেকটা চিন্তিত দেখতে পাই। সেটা নিয়ে চিন্তিত ছিল যে নোরা যদি সোজুনকে হ্যাঁ বলে দেয়। আর ঠিক তখনই আমরা গত রাতের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে মোটুর সাথে মিলে সং খাবার চুরি করতে গিয়েছিল, কেননা তাদের পেটে অনেক ক্ষুধা ছিল। ঠিক তখনই সেখানে সোজুন চলে আসে। সোজুন এখানে তাদেরকে বলে যে সে অনেকটা ভয় পাচ্ছে, তার প্রতিদিনই মনে হয় যে আজই হয়তো বা তার শেষ দিন, আর এই কারণেই সে যে কোনো ভাবে নোরাকে নিজের মনের কথা বলে দিতে চায়। যা শোনা মাত্রই সং অনেকটা শকড হয়ে যায়, কেননা সেও তো নোরাকে পছন্দ করত। এখন এরই মধ্যে নোরা সেখানে চলে আসে এবং সোজুন নোরাকে তার মনের কথা বলার চেষ্টা করে, তবে সে সাহস করে উঠতে পারে না, যা দেখে সং অনেক খুশি হয়ে যায়। তবে তার এই খুশি বেশিক্ষণ টেকে না, কেননা সাহস করে সোজুন ঠিকই নোরাকে তার মনের কথা বলে দেয়, যা শুনে নোরা হতবাক হয়ে যায়। সোজুন আরো বলে যে মিশন শেষ হওয়ার পর তারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে। নোরা যেন ভেবেচিন্তে তার উত্তর দেয়। এখন বর্তমানে সং এসব ভেবে অনেক বেশি চিন্তিত ছিল যে নোরা আবার সোজুনকে হ্যাঁ না বলে দেয়। এখন ইয়োজিনের টিম ওই জেলের মধ্যে ঢুকে রেডিও ডিভাইস খোঁজার চেষ্টা করছিল। ঠিক তখনই হঠাৎ করে তারা কিছু আওয়াজ শুনতে পায়। তারা ওই আওয়াজের পিছু করতে করতে নিচে এক স্থানে পৌঁছে যায়, যেখানে হঠাৎ করে একজন কয়েদি একজন স্টুডেন্টের উপর আক্রমণ করে। তারা ওই স্টুডেন্টকে ছাড়িয়ে নিয়ে দেখতে পায় সেখানে অনেকগুলো সেলে অনেকগুলো কয়েদি আটকা পড়ে আছে। কয়েদিরা তাদের কাছে মুক্তি পাওয়ার জন্য আকুতি মিনতি করতে থাকে, কেননা এখানে আটকা থাকার কারণে তারা অনেকদিন যাবৎ খাবারও খায় না। এখানে স্টুডেন্টরা আলোচনায় বসে যে তাদের এই মুহূর্তে কি করা উচিত।
আর এরপর তারা ওই কয়েদিদেরকে কিছু খাবার দিয়ে দেয়। হারি গিয়েছিল তাদেরকে খাবার দিতে, যেখানে একজন কয়েদি হারিকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে। সে হারিকে একজন মহিলার ছবি দেখিয়ে বলে এটা তার মা। হারি যেন তার মাকে জানিয়ে দেয় যে সে ভালো আছে। সে এখান থেকে বের হয়ে তার মাকে দেখতে চায়, কেননা তার মা অনেক অসুস্থ। এসব কথা শুনে হারি অনেক ইমোশনাল হয়ে পড়ে। এখন সেখান থেকে বের হওয়ার পর সকল স্টুডেন্টরা সিদ্ধান্ত নেয় যে তারা এই কয়েদিদেরকে বের করবে না, কেননা এই কয়েদিরা অনেক বেশি ডেঞ্জারাসও হতে পারে। আর এই কারণেই তারা সেখান থেকে চুপচাপ চলে যাবে। কিন্তু হারির এই ব্যাপারটা ভালো লাগছিল না। সে সেখানেই দাঁড়িয়ে ওই কয়েদির মায়ের ছবি দেখতে থাকে। এদিকে ওই সময় নোরা এবং সং জিনিসপত্র খুঁজছিল, যেখানে সং সাহস করে নোরাকে নিজের মনের কথা বলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু নোরার সামনে যেতেই সে অনেকটা ঘাবড়ে যায় এবং তার সামনে তার মুখ থেকে একটা বুলেও ফোটে না। তাই তো সে বাইরে এসে ভিডিও রেকর্ড করতে শুরু করে, যেখানে সে নোরাকে নিজের মনের কথা বলতে চাইছিল। তবে এবারও সে এটা করতে পারছিল না। তাই তো সে বলে যে তার থেকে সঞ্জুনি ভালো, যে কিনা নোরাকে নিজের মনের কথা অলরেডি বলে দিয়েছে। কথা বলতেই সে বাইরে একটি আওয়াজ শুনতে পায়। বাইরে গিয়ে সে দেখতে পায় সেখানে সঞ্জুন দাঁড়িয়ে আছে, সে কিনা তার কথা শুনে ফেলেছিল। অর্থাৎ সঞ্জুন এখন জানতো যে সং ও নোরাকে পছন্দ করে। সঞ্জুন বলে গত রাতেই নোরা তাকে হ্যাঁ বলে দিয়েছে, তাই সং এর চেষ্টা করে কোনো লাভ নেই। কথা শুনে সং এর মন ভেঙে যায়। ঠিক তখনই সঞ্জুং বলে যে সে মজা করছিল। নোরা এখনো তাকে কোনো সিদ্ধান্ত জানায়নি, তবে সে হাল ছাড়বে না। সে নোরাকে আবারও প্রপোজ করবে। এদিকে মোটুরা কিছু স্টুডেন্টদের খুঁজে পায়, যারা কিনা লুকিয়ে লুকিয়ে তাদের ক্যাম্পের মধ্যে ঢুকে গিয়েছিল খাবারের সন্ধানে। এই স্টুডেন্টরাও তাদের মতো ট্রেনিং প্রাপ্ত স্টুডেন্ট ছিল। তবে এই মুহূর্তে তারা আর তাদের মিশনের জন্য কোনো রকম কাজ করছে না, কারণ তারা জানতে পেরেছে যে যে পরীক্ষায় ভালো পয়েন্ট পাওয়ার জন্য তারা এত কষ্ট করছে, সেই পরীক্ষা এই বছর হবেই না। যা শোনা মাত্র মোটু সহ সকলে শকড হয়ে যায়, কেননা তারা তো এই ব্যাপারে কিছু জানতোই না। মূলত তাদের রেডিও নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা এই ব্যাপারে কোনো রকম খবর পায়নি। এখন ওই অন্য গ্রুপের স্টুডেন্টদের মধ্য থেকে একজন স্টুডেন্ট তাদের রেডিওটি চেক করে এবং দেখতে পায় যে রেডিওটি ইচ্ছাকৃতভাবেই কেউ নষ্ট করেছে। যে ব্যাপারে জানার পর মোটুরা বুঝে যায় যে এটা তাদের গ্রুপেরই কেউ একজন করেছে। অন্যদিকে আমরা হারিকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে লুকিয়ে ওই কয়েদিকে মুক্ত করতে চলে যায়, যে কিনা তাকে ইমোশনাল করে দিয়েছিল। ওই কয়েদি এখানে হারির সামনে অসুস্থ হওয়ার নাটক করতে শুরু করে, আর যখনই হারি তার কাছে আসে তখনই সে হারির উপর আক্রমণ করে। সে বাকি কয়েদিদেরকেও মুক্ত করে ফেলে। এখানে হারি জানতে পারে যে এই ফটোটি ওই কয়েদির মায়ের নয়, বরং অন্য একজন কয়েদির ছিল। যে ব্যাপারে জানার পর হারির অনেক খারাপ লাগে। তবে এখন খারাপ লেগেও কোনো লাভ ছিল না, কেননা সে পুরোপুরিভাবে ফেঁসে গিয়েছিল। বোরারা চিৎকারের শব্দ শুনে সেখানে চলে যায় এবং দেখতে পাই হারিকে ওই কয়েদিরা আটকে রেখেছে। তারা এখানে হারিকে ছেড়ে দিতে বললে কয়েদিরা বলে যে তারা যেন কয়েদিদেরকে এখান থেকে মুক্ত করে দেয়, আর এমনটা না করলে হারির সাথে অনেক খারাপ হবে। যা শুনে সকল স্টুডেন্টরা ঘাবড়ে যায়। তারা কি করবে তা বুঝতে পারছিল না। তখনই ওই খারাপ কয়েদিটি সকলের সামনেই হারির সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, যা দেখে বোরা তাকে থামতে বলে এবং বলে তাদেরকে কিছু সময় দিতে। তারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় যে তারা ওই কয়েদিদেরকে মুক্ত করে দিবে, আর এই কারণেই তারা বন্দুক ফেলে কয়েদিদের দরজা খুলে দেয়। কিন্তু কয়েদিরা উল্টো বন্দুক নিয়ে তাদের পেছনেই পড়ে যায়, ফলে স্টুডেন্টরা সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে হারি তখনও পর্যন্ত ওই কয়েদিদের হাতে বন্দী ছিল। এদিকে আমরা ইয়োজিনদের টিমকে দেখতে পাই, যারা একটি গোলা বারুদে ভরা ট্রাক পায়। ফলে তারা এই বন্দুক এবং গোলা বারুদ দেখে অনেক খুশি হয়ে যায়, কেননা এগুলোর সাহায্যে এখন তারা বেশি পরিমাণে এলিয়েনদের মারতে পারবে এবং দ্রুত মিশন শেষ করতে পারবে। একথা ভেবেই তারা যখন খুশি হচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে বন্দুকের গুলির আওয়াজ তারা শুনতে পায়। নোরা দৌড়ে গিয়ে দেখতে পায় উপর থেকে সঞ্জুন নিচে পড়েছে এবং সেখানেই মারা গিয়েছে, যা দেখে নোরা সহ সকলে শকড হয়ে যায়। তারা কি করবে এবং সঞ্জুনের সাথে কি হয়েছে তা কিছুই বুঝতে পারছিল না। এখন অন্যদিকে আমরা ওই কয়েদিদেরকে দেখতে পাই, যাদের এখন পরিকল্পনা ছিল যে তারা সকল ছেলে স্টুডেন্টদের মেরে ফেলবে এবং মেয়ে স্টুডেন্টদের কাছে রেখে দিবে নিজেদের লালসা মেটানোর জন্য। তবে তাদের মধ্যে থেকে একজন কয়েদি এই ব্যাপারে একদমই রাজি হয় না। সে সবাইকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়, আর এরপর সে ঠিক করে যে সে তাদের সাথে একসাথে থাকবে না। এদিকে একজন কয়েদি হারিকে একটি রুমে নিয়ে যায় এবং তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। তবে হারিও হার মানে না, বরং সেখান থেকে পালিয়ে একটি আলমিরার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে।
ঠিক তখনই সেখানে একটি এলিয়েন চলে আসে এবং ওই কয়েদির উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। তখন অন্যান্য কয়েদিরা ওই এলিয়েনটিকে মারার চেষ্টা করে, কিন্তু তাদের বন্দুকিতেও গুলিই ছিল না। অর্থাৎ স্টুডেন্টরা চালাকি করে আগে থেকেই বন্দুক থেকে সকল গুলি বের করে নিয়েছিল। এখন ওই স্টুডেন্টরা সে স্থানে পৌঁছে যায় যেখানে তারা বন্দুক রেখে এসেছিল। তারা আরো বন্দুক নিয়ে বের হয়ে পড়ে হারিকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বোরা হারিকে পেয়ে যায়, আর এরপর তারা দুজন সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই অনেকগুলো মনস্টার তাদের উপর আক্রমণ করে। ওই মুহূর্তে নামলে সেখানে চলে আসে এবং ওই মনস্টারদের মারতে শুরু করে। ঠিক তখনই হারির পিছু পিছু ওই খারাপ কয়েদিটিও সেখানে চলে আসে। সে হারিকে মেরে ফেলার চেষ্টা করে। তখনই বোরা মাঝখানে চলে আসে এবং একটি গুলি তার হাত ছুঁয়ে বেরিয়ে যায়। এরই মধ্য দিয়ে ওই কয়েদির কাছে থাকা বন্দুকের গুলি শেষ হয়ে যায়। ঠিক ওই সময় সেখানে ওই কয়েদি পৌঁছে যায় যে কিনা একটু আগেই এই কয়েদিদের সাথে মিশতে চাইছিল না। সে এখানে বন্দুক তুলে নেয় এবং বোরাদের মারার বদলে উল্টে ওই কয়েদিকেই মেরে ফেলে। সকল স্টুডেন্টরাও ততক্ষণে সেখানে পৌঁছে যায়। তারা সকলে ওই লোকটিকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন সে আকাশের দিকে তাকিয়ে বলে যে এই পার্পেল বলগুলোর ব্যাপারে সে জানার জন্য অনেক বেশি আগ্রহী ছিল, তবে এখন সে জেনে গিয়েছে যে এই পার্পেল বলগুলো পৃথিবীতে এজন্যই এসেছে যাতে করে খারাপকে নিঃশেষ করা যায়। একথা বলেই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। স্টুডেন্টরাও তাকে দেখতে থাকে। অন্যদিকে সঞ্জুনের লাশ দেখে সকলে অনেক বেশি ভেঙে পড়েছিল। এখানে সুজিন তার পকেটে ভোটিং এর কার্ডগুলো খুঁজে পায়, যা দেখে তারা বেশ অবাক হয়। আর এরপর তার লাশকে ক্যাম্পে ফিরিয়ে আনা হয়। যখন অন্যান্য স্টুডেন্টরা দেখতে পায় যে সঞ্জুন মারা গিয়েছে, তখন তারা অনেকটা ভেঙে পড়ে। সেই সাথে তারা এখন এটাও জেনে গিয়েছিল যে সঞ্জুন, জিনহা এবং ইয়োজিন মিলে ভোটিং এর কাগজগুলো পরিবর্তন করে দিত, কেননা তারা চাইছিল না যে তারা এইখান থেকে মিশন না শেষ করে ফিরে যাক। শুধুমাত্র তাই নয়, সেই সাথে তারা এটাও জানতো যে সিসেটের ওই এক্সাম বন্ধ করে দেওয়া হয়েছে, আর এটা যাতে বাকি স্টুডেন্টদের কানে না পৌঁছাতে পারে এই কারণেই তারা ইচ্ছাকৃতভাবে রেডিও ডিভাইসটি নষ্ট করে দিয়েছিল। তারা মূলত সকল স্টুডেন্টদের মিশনে আটকে রাখার জন্যই এই কাজগুলো করছিল, কেননা তারা জানতো যে তারা যদি এখান থেকে রওনা দেয় সিওলের উদ্দেশ্যে, তাহলে এর কোনো গ্যারান্টি নেই যে তারা সেখানে পৌঁছাতে পারবে। পথে তারা ওই এলিয়েনদের শিকারে পরিণত হতে পারে, আর এই কারণেই তারা চাইছিল এখানে থেকেই মিশনটি কমপ্লিট করতে। যে ব্যাপারে জানার পর সকল স্টুডেন্টরা তাদের উপর ভীষণ খেপে যায়। এদিকে আমরা মিয়নহুকে দেখতে পাই যে কিনা অনেক ভালো একজন স্টুডেন্ট ছিল। সে তার ক্লাসে সবসময় সেকেন্ড হতো। তার জীবনের একটাই লক্ষ্য ছিল যে ওই পরীক্ষায় পাশ করে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, কেননা তার বাবা মা অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করাতো। এমনকি তার বাবা মার আর্থিক অবস্থা এতটা খারাপ ছিল যে সারাদিন কাজের পর তারা সারা রাত ব্যথায় ছটফট করত। আর এই কারণেই সে যে কোনো ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছিল। তবে এখন যখন সে জানতে পারে যে ওই পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই বছর তারা ইউনিভার্সিটিতে যেতে পারবে না, তখন সে অনেকটা ভেঙে পড়ে। তার সেখানে থাকা প্রত্যেক স্টুডেন্টের উপরই ভীষণ রাগ হচ্ছিল। এদিকে স্টুডেন্টদের মধ্যেও অনেক ঝামেলার সৃষ্টি হয়ে গিয়েছিল। তারা সকলে এক হয়ে ইয়োজিন, জিনহা এবং নামির উপর ভীষণ রেগেছিল। তারা তাদেরকে এখন আর বন্ধু মনে করছিল না। সকলে পরদিন সকালে সিওলের উদ্দেশ্যে রওনা হয়, কারণ এখন আর কেউই এই মিশনটি কমপ্লিট করতে চাইছিল না। এখন এভাবেই চলতে চলতে 2-3 দিন পার হয়ে যায়। তারা সকলেই হতাশার সাথে হেঁটে যাচ্ছিল। হঠাৎই সামনে কিছু লাশ দেখে তারা থমকে যায়। এই লাশগুলো ওই স্টুডেন্টদের ছিল যারা কিনা তাদের ক্যাম্পে ঢুকেছিল খাবার নেওয়ার জন্য। আর স্টুডেন্টদের এভাবে নির্মমভাবে মরে পড়ে থাকতে দেখে তারা বেশ অবাক হয় এবং বুঝতে পারে যে এই স্টুডেন্টরাও এলিয়েনের শিকার হয়েছিল। এখন তারা সকলে আস্তে আস্তে করে পাশে থাকা একটি অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে রেস্ট নেয়। সেখানে তারা বেশ কিছু খাবারও পেয়ে যায়। সকলে মিলে খাবার খাচ্ছিল। দূরে বসেছিল ইয়োজিন, জিনহা এবং নামি। তাদেরকে এভাবে দেখে মোটর অনেক খারাপ লাগে। সে বাকিদেরকে বোঝায় যে তারা যা কিছু করেছে তা তাদের ভালোর জন্যই করেছে, আর এখন তাদের সকলের ওই 3 জনকে ক্ষমা করে দেওয়া উচিত এবং তাদেরকেও খাবার দেওয়া উচিত, কারণ তাদেরও হয়তো বা খিদা লেগেছে। এই কথায় তারা সকলে রাজি হয়ে যায় এবং ওই 3 জনকে ক্ষমা করে দেয়। আর এরপর তারা সকলে একসাথে বসে খাবার খেতে থাকে। কিছুক্ষণ পর তারা ওই অ্যামিউজমেন্ট পার্কের সকল লাইট জ্বালিয়ে দেয় এবং সেখানে থাকা বিভিন্ন রাইডে চড়ে অনেক মজা করতে থাকে। দীর্ঘ যুদ্ধের পর তারা যেন তাদের পুরনো জীবন ফিরে পেয়েছিল। তারা সকলে অনেক বেশি মজা করছিল। তবে জিনহার মন অনেক খারাপ ছিল। সে এটা বুঝতে পারছিল না যে সঞ্জুনের মৃত্যু কিভাবে হয়েছিল।
এখানে সং তাকে বুঝিয়ে সকলের কাছে নিয়ে যায় এবং তার ক্যামেরা দিয়ে সবার একসাথে ছবি তুলতে যায়। আর ঠিক তখনই তার সামনে চলে আসে সঞ্জুনের মৃত্যুর রহস্য। ওই দিন সং যখন ভিডিওতেও নোরাকে তার ভালোবাসার কথা বলতে পারছিল না, তখন সে ক্যামেরাটি সেখানেই রেখে গিয়েছিল। সঞ্জুন যখন পরবর্তীতে সেখানে আসে তখন সে ওই ক্যামেরাটি তুলে নেয় এবং সেখানে নিজের ভিডিও রেকর্ড করতে শুরু করে। তবে হঠাৎই পেছন থেকে কিছু মনস্টার তার উপর আক্রমণ করে দেয়। সে ওইটা বুঝে যায় এবং ওই মনস্টারদের মারতে শুরু করে। এইভাবেই এক পর্যায়ে সে একটি জানালার কাছে চলে আসে এবং মনস্টারের আক্রমণের জন্য সে ওই জানালা ভেঙে নিচে পড়ে যায়। অর্থাৎ তাদের ধারণা ভুল ছিল, তাকে কেউ ইচ্ছাকৃতভাবে মেরেছিল না, বরং সে তো মনস্টারের হামলার কারণে নিচে পড়ে গিয়ে মারা গিয়েছিল। আর এই পুরোটা ওই ক্যামেরায় রেকর্ড হয়েছিল, যেটা দেখার পর তারা সকলে অনেক ইমোশনাল হয়ে পড়ে। এখন এরপর আমরা সুজিনকে দেখতে পাই যে কিনা অনেক উদাস হয়ে নদীর পাড়ে বসেছিল। তার কাছে নামলি আসে। তারা দুজনেই এখানে তাদের হারিয়ে ফেলা বন্ধুদের কথা ভেবে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। দূর থেকে মিয়নহো তাদেরকে দেখছিল। মিয়নহো প্রথম থেকেই সুজিনকে পছন্দ করত, আর এখন যখন সে নামলিকে সুজিনের পাশে দেখে তখন সে এটা একদমই সহ্য করতে পারে না। তার মনে ভুল ধারণার জন্ম নেয়। সে ভাবতে থাকে যে সুজিন এবং নামলি হয়তো বা ঘনিষ্ঠ হয়ে গিয়েছে, আর এটা ভেবেই সে একেবারে উন্মাদের মতো হয়ে যায়। পরবর্তীতে সিজুন যখন সেখানে আসে তখন সে সিজুনকে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে যে নামলির মধ্যে এমন কি আছে যা তার মধ্যে নেই। যা শুনে সিজুন একেবারেই হতবাক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে মিয়নহো এমনটি কেন বলছে। সে মিয়নহোকে তাকে ছেড়ে দিতে বলে, তবে মিয়নহো একথা শোনে না। হাতাহাতির এক পর্যায়ে সুজিন আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই জিনহা সেখানে চলে আসে এবং দূর থেকে দেখতে পায় মিয়নহো অজ্ঞান সুজিনকে কিস করছে। যা দেখে জিনহা দ্রুত সেখানে যায় এবং মিয়নহোকে একটি লাথি মারে। সে মিয়নহোকে মেরে সুজিনের কাছে আসে এবং সে ঠিক আছে কিনা চেক করতে থাকে। সুজিনেরও তখন একটু একটু জ্ঞান ফিরে এসেছিল। সে জিনহাকে তার পাশে দেখে। ঠিক তখনই মিয়নহো সেখানে চলে আসে এবং জিনহাকে গুলি করে মেরে ফেলে। আর এরপর সে জিনহার লাশকে পানিতে ফেলে দিয়ে আসে, যাতে করে এর কোনো প্রমাণ না থাকে। এদিকে বাকি স্টুডেন্টরা গুলির শব্দে সেখানে চলে আসে। তারা সেখানে সুজিনকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় এবং মিয়নহো তাদেরকে মিথ্যা বলে যে এখানে এলিয়েনের আক্রমণ হয়েছিল, যে কিনা জিনহাকে টেনে সমুদ্রের দিকে নিয়ে গিয়েছে। সে তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এখানে সকল স্টুডেন্টেরই জিনহার জন্য অনেক খারাপ লাগে। রাত কাটানোর জন্য তারা সকলে পাশে থাকা তাদেরই স্কুল বিল্ডিং এ ফিরে যায়। ততক্ষণে সুজিনের পুরোপুরি জ্ঞান ফিরে এসেছিল। তার স্পষ্ট কোনো কিছু মনে তো ছিল না, তবে সে এখানে নামলিকে বলে যে তার সন্দেহ হচ্ছে যে জিনহাকে মনস্টার নয় বরং মিয়নহো মেরেছে। একথা লুকিয়ে লুকিয়ে মিয়নহো শুনে নেয়। আর এরপর তারা সকলে ক্লাসরুমে ফিরে যায়, যেখানে তারা সকলে তাদের ফিউচার পরিকল্পনা সম্পর্কে আলোচনা করছিল। যেখান থেকে সিওলে ফিরে যেয়ে তারা কে কি করবে। তবে মিয়নহো সেখানে ছিল না। সে তো দরজার বাইরে থেকে তাদেরকে দেখছিল এবং ভাবছিল যে তারা হয়তো বা তার ব্যাপারেই আলোচনা করছে। তার এখানে হ্যালুসিনেশন হয় যে সকলে সেখানে থেকে তার বিরুদ্ধে প্লটিং করছে। তারা সকলে জেনে গিয়েছে জিনহাকে সেই মেরেছে, সেই সাথে সুজিনকেও সে উত্ত্যক্ত করেছে। আর এটা যদি জানাজানি হয় তাহলে তার জীবন তো নষ্টই হয়ে যাবে। সে কোনো ইউনিভার্সিটিতেই অ্যাডমিশন পাবে না, যার ফলে তার বাবা মার এত কষ্ট বৃথা যাবে। এইসব কিছু ভেবে তার মাথা যেন ফেটে যাচ্ছিল। অন্যদিকে স্টুডেন্টরা এরকম কোনো কিছু নিয়ে আলোচনা করছিলই না। তারা তো তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল। যেখানে সবাই যখন লক্ষ্য করে যে অনেকক্ষণ যাবৎ মিয়নহো এখানে নেই, তখন তারা মিয়নহোকে নিয়ে অনেকটা চিন্তিত হয়ে পড়ে। তাই তো নামলি বাইরে যেতে যায় তাকে খোঁজার জন্য। তবে দরজার কাছে পৌঁছাতেই মিয়নহো তাকে অঝরে গুলি করে মেরে ফেলে। আর এরপর যা হয় তা কেউই আশা করেনি। যখনই আমাদের মনে হচ্ছিল যে সবকিছু হয়তোবা ঠিক হয়ে গিয়েছে এবং তারা সকলে বেঁচে গিয়েছে, ঠিক তখনই মিয়নহো সেখানে প্রবেশ করে এবং তাদের সকলকে অঝরে গুলি করে শেষ করে দিতে শুরু করে। সবাই সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করে, তবে সে এক এক করে সবাইকে গুলি করছিল। সে সংকেও গুলি করে আহত করে ফেলে। আর এরপর বোরা এবং হ্যারির পিছে যায়। সেখানে বোরাকে গুলি করে মেরে ফেলে। আর এরপর সে নোরাকে মারতে যায়।
সং পিছে থেকে তাকে অনুরোধ করতে থাকে যে সে যেন নোরাকে না মারে, সে যেন নোরাকে ছেড়ে দেয়, কিন্তু মিয়নহু তো কাউকেই ছাড়তে পারবে না। আর এই কারণেই সে সকলের কাছে ক্ষমা চায় যে নিজের ক্যারিয়ার বাঁচাতে হলে তাদের সবাইকেই মারতে হবে। একথা বলার সাথে সাথেই পিছে থেকে হ্যারি তাকে গুলি করে মেরে ফেলে, যার ফলে মিয়নহু সেখানেই মারা যায়। প্রথম থেকেই হ্যারি রাইফেল চালাতে পারছিল না, তবে সঠিক সময়ে এসে সে সঠিকভাবে গুলি চালায়, যার ফলে সং, নোরা, হ্যারি এবং নাহিদ জীবন বেঁচে যায়। অর্থাৎ 4 জন বাদে সেখানে থাকা সকলে মারা গিয়েছিল। এখন এই ঘটনা 2 বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। নতুন টেকনোলজির মাধ্যমে ওই এলিয়েনদেরকে শেষ করে দেওয়া সম্ভব হয়েছিল। সেই সাথে সিসিটের এক্সামও শুরু হয়েছিল। আমরা সংকে দেখতে পাই যে কিনা তখন এক্সাম হলে ছিল। এখানে তার ওই সকল ফ্রেন্ডদের কথা মনে পড়ে যায় যাদের সাথে সে এক সময় অনেক ভালো সময় কাটিয়েছিল, অনেক এনজয় করেছিল এবং একসাথে সিসিটের এক্সাম দিবে বলে ঠিক করেছিল। একথা ভেবেই সে এখানে পরীক্ষায় আর লিখতে পারে না এবং আর সহ্য করতে না পেরে সে পরীক্ষার হল থেকে বের হয়ে আসে। মাঠে দাঁড়িয়ে সে ইউনিভার্সিটিটি দেখতে থাকে এবং ভাবতে থাকে যে তারা যদি এখন সকলে বেঁচে থাকতো তাহলে হয়তো বা আজ তারা পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে চান্স পেত এবং সেখানে অনেক মজা মাস্তি করত। সেই সাথে সুইয়নও এখন বেঁচে থাকতো, যে কিনা তাদের সামনে তো কঠোর সাজার অভিনয় করত, তবে তারা শুরুতেই সেও মজা মাস্তি করতে শুরু করত। তারা সকলে একসাথে অনেক আনন্দ করতে পারত আর গল্পের শেষটা এরকমও হতে পারত, তবে তাদের ভাগ্যে তো অন্য কিছুই লেখা ছিল। আর এটা ভেবেই সং এর মন খারাপ হয়ে যায়। আর এই হতাশাজনক দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এই